সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ থেকে আজকে আমাদের পাঠ্য হচ্ছে নীলনদ অববাহিকা। তাহলে আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে এই নীলনদ। শুধুমাত্র আফ্রিকা মহাদেশের নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। নীলনদ নদীটা আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। দক্ষিণে নিরক্ষীয় যে জলবায়ু আছে সেই জলবায়ু অঞ্চল থেকে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে এবং আফ্রিকা মহাদেশের উত্তর দিকটা বেশিরভাগই স্থান কভার করেছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির মধ্যে দিয়ে নীলনদ প্রবাহিত হয়েছে। তার মধ্যে দুটো যদি বড় দেশ বলা হয়, একটা হচ্ছে মিশর আর একটা সুদান। এই নীলনদ প্রবাহিত হওয়ার জন্য আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হওয়ার জন্যে শস্য শ্যামলা তোমার নীল নদের জন্যই আফ্রিকা মহাদেশে তোমার শস্য শ্যামলাতে পরিণত হয়েছে। আফ্রিকা মহাদেশে নীল নদ অববাহিকা বলতে গেলে পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো সব দেখবে নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। নদী কেন্দ্রিক গড়ে ওঠার সুবিধা কি? নদী তীরবর্তী অঞ্চলে জল পাবে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে চাষবাসের সুবিধা হবে। সেই জন্যে মানুষ কী হবে, নদী তীরবর্তী অঞ্চলে প্রাথমিক সভ্যতাগুলো গড়ে উঠেছে। তার নীল নদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছে তার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। একটা প্রাচীন সভ্যতা, সেটাও গড়ে উঠেছে কোথায়? মিশরের নীল নদের তীরবর্তী অঞ্চলে। এই নীল নদের তীরবর্তী অঞ্চলে শুধুমাত্র যে কৃষিকাজ সেটা নয়, তার পার্শ্ববর্তী অঞ্চলে পশুপালনকে কেন্দ্র করে শিল্প, পরিবহন, জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ, সর্বোপরি সেই পার্শ্ববর্তী অঞ্চলের দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে নীল নদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য মিশরের মধ্যে সর্বাধিক অর্থনৈতিক উন্নতি করার জন্য মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরকে বলা হবে নীল নদের দান। এই মিশরে এই আফ্রিকা মরুভূমির মধ্য দিয়ে আফ্রিকার সাহারা মরুভূমির মধ্যে দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ার জন্য শস্য শ্যামলা পরিণত হয়েছে শুধুমাত্র নীল নদের জন্য। আর নীল নদকে আমরা মানচিত্রে নীল রঙের দেখা হয়। নীল রঙের কেন দেখা হয়? কারণ নীল নদ হচ্ছে নিত্যবহ নদী। এই নিত্যবহ নদী হচ্ছে সারা বছর জল থাকে, সেই জন্য নীল রঙকে মানচিত্রে আমরা লক্ষ্য করি। এবার আমরা নীল নদের যে প্রবাহ যে দুটো নাম, সেই প্রবাহ সম্পর্কে জেনে নেব। হোয়াইট নীল আর ব্লু নীল, এই দুটো নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে নীলনদ। তাহলে হোয়াইট নীলের উৎস দেখো, বুরুন্ডির উচ্চভূমি ও ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে। আর ব্লু নীলের উৎপত্তি ইথিওপিয়ার উচ্চভূমি টানা হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে এই নদীটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, সেই জন্য নীল নদে সারা বছর কি থাকে? জল থাকে। আর ব্লু নীলের দেখো ইথিওপিয়ার উচ্চভূমি টানা হ্রদ থেকে মৌসুমি জলবায়ু অঞ্চলের, আর মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, সেই জন্য গ্রীষ্মকালে নীল নদে একটি বাড়তি জল পায়। তাহলে এখানে নীল নদে সারা বছর জল পায় আর গ্রীষ্মকালে একটু বাড়তি জল পায়। তাহলে নীল নদের নিম্ন অংশে বন্যা হয় জুন থেকে সেপ্টেম্বর মাসে। বন্যার ফলে নদীর তীরবর্তী অঞ্চলে পলি সঞ্চয় ফলে এখানে উর্বর চাষযোগ্য জমি, যেখানে চাষাবাদ ভালো হয়। এবার আমরা জানব নীল নদের অববাহিকা সম্পর্কে। নীলনদ অববাহিকাকে 5টা ভাগে ভাগ করেছে। ফার্স্টে হচ্ছে নদীর উৎস অঞ্চল। 1 নম্বর নদীর উৎস অঞ্চলে চাঞ্জানিয়া দেশের বুরুন্ডির উচ্চ মালভূমি অঞ্চলে। দ্বিতীয় অংশের নাম হচ্ছে অববাহিকার উচ্চ অংশ হচ্ছে ভিক্টোরিয়া যে হ্রদ আছে, যে ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকল, মানে এই মালাকল পর্যন্ত। তাহলে ভিক্টোরিয়া হ্রদ টু সুদানের মালাকল পর্যন্ত নদীর উচ্চ অংশ। তারপরে নদীর হচ্ছে দেখো মধ্য অববাহিকা মালাকলের শেষ হয়েছিল মালাকল থেকে খার্তুম। এই যে মালাকল টু খার্তুম হচ্ছে নদীর মধ্য অববাহিকা, যেখানে হচ্ছে অসমতল সাভানা তৃণভূমি লক্ষ্য করা যায়। তাহলে খার্তুমের শেষ হয়েছিল 3 নম্বরে। তাহলে অববাহিকার নিম্ন অংশ, তাহলে খার্তুম থেকে দেখা আসওয়ান থেকে কায়রো 6টি ধাপে নদীটি নেমে গেছে, তৈরি হয়েছে 6টি জলপ্রপাত। তাহলে এই যে দেখো ফার্স্টে রয়েছে আসওয়ান থেকে কোথায় পর্যন্ত? কায়রো। আর সবচেয়ে শেষে হচ্ছে বদ্বীপ অঞ্চল। এই কায়রো টু একদম ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। কায়রো থেকে ভূমধ্যসাগরের
উর্বর পলি সমৃদ্ধ এলাকা। তাহলে 5টা ভাগে ভাগ করেছে। সর্বশেষ হচ্ছে বদ্বীপ অঞ্চল, 4 নম্বর হচ্ছে অববাহিকার নিম্ন অংশ, 3 নম্বর হচ্ছে মধ্য অববাহিকা, 2 নম্বর হচ্ছে অববাহিকার উচ্চ অংশ, আর 1 নম্বর হচ্ছে নদীর উৎস অঞ্চল। মোট হচ্ছে 5টা ভাগে নীলনদ অববাহিকাকে ভাগ করা হয়েছে। এই নীলনদ অববাহিকায় উর্বর পলিমাটি, কারণ প্রতি বছর বন্যা হয়, বন্যার ফলে এই উর্বর পলিমাটিতে গম, বার্লি, আখ, ধান ইত্যাদি চাষাবাদ করা হয়। আর তার সাথে এই উর্বর পলিমাটিতে দীর্ঘ আঁশযুক্ত তুলো চাষ করা হয়। এই তুলো চাষের প্রসিদ্ধর জন্য তার নাম হচ্ছে ইজিপশিয়ান। ইজিপশিয়ান কটন বলে খুব প্রসিদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কৃষিজ ফসলগুলো তো তোমার হলো। এবার আমরা দেখে নেব এই উৎপাদিত ফসলগুলো নীলনদ অববাহিকার উচ্চ, মধ্য, নিম্ন এবং বদ্বীপ অঞ্চলে কি কি কৃষিজ ফসল হয় সেই ফসলগুলো সম্পর্কে আমরা জেনে নেব। নীলনদের অববাহিকায় উৎপাদিত প্রধান প্রধান যে ফসলগুলো দেখো 4টে ভাগে ভাগ করেছে। একটা উচ্চ অববাহিকা, মধ্য অববাহিকা, নিম্ন অববাহিকার বদ্বীপ অঞ্চল। উচ্চ অববাহিকা দেখো, উচ্চ অববাহিকায় চাষ করে কফি, কলা আর তামাক। মধ্য অববাহিকা হচ্ছে গম, খেজুর, জোয়ার, চিনে বাদাম। নিম্ন অববাহিকা হচ্ছে জলপাই, যব আর ভুট্টা। আর বদ্বীপ অঞ্চল হচ্ছে ধান, গম আর তুলো। এবার প্রতি বছর বন্যার জন্যে কৃষিজ ফসল, ঘর বাড়ি, গবাদি পশু প্রচুর পরিমাণে কি হচ্ছে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। নীলনদ হচ্ছে নিত্যবহ নদী। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। সারা বছর জলকে কেন্দ্র করে তোমার কি হয় চাষাবাদ করা। সেই জন্য নীলনদের নদীতে বন্যা এবং জলসেচ করার জন্য এখানে নদীতে কি হয় বাঁধ নির্মাণ করা হয়। এখান থেকে একটা জিনিস করতে হবে, বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনা। নীল নদের যে নদী আছে, নদীর মধ্যে কি হবে প্রবাহ পথে বাঁধ নির্মাণ করে মানুষের বহুমুখী উদ্দেশ্য সাধন করা কি বলা হবে বহুমুখী নদী পরিকল্পনা। মানুষের বহুমুখী মানে কি অনেকগুলো উদ্দেশ্য সাধন হবে। 1 নম্বর জলসেচ, 2 নম্বর বিদ্যুৎ উৎপন্ন, 3 নম্বর পর্যটন কেন্দ্র, 4 নম্বর মাছ চাষ ইত্যাদি। দেখো অনেকগুলো কার্য সাধন করা হচ্ছে বলে এই কি বলা হবে বহুমুখী উদ্দেশ্য সাধন। বহুমুখী উদ্দেশ্য সাধন করার জন্য প্রথম মিশরের যে বাঁধ নির্মাণ করেছিল তথা পৃথিবীর উচ্চতম বাঁধ উচ্চ আসওয়ান বাঁধ, উচ্চ আসওয়ান আর আসওয়ান বাঁধ হয়েছে। এটা উচ্চ আসওয়ান বাঁধ পৃথিবীর উচ্চতম একটা বাঁধ। তারপরে আরেকটা নাম জেবেল আউলিয়া, জেবেল কিলিয়া আউলিয়া। তারপরে সেনারা, আটবাড়া ইত্যাদি। ব্লু নীলের উপরে অবস্থিত কতগুলো বহুমুখী নদী পরিকল্পনা দ্বারা নির্মিত কতগুলো বাঁধ। তারপরে তাহলে এখান থেকে গেল তোমার এই বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবং তার উদ্দেশ্য কতগুলো বললাম আমি, এবং তার যে বাঁধ নির্মাণ করা হয় সেইটা। সর্বোপরি আসো নীলনদ অববাহিকা অঞ্চলে খনিজ সম্পদ। নীলনদ অববাহিকা অঞ্চলে সেই রকমের খনিজ সম্পদ পাওয়া যায় না বা খনিজ সম্পদের সমৃদ্ধ নয়। আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, ফসফেট এবং খনিজ লবণ এখানে কিছু পরিমাণ মিশর এবং সুদানে তোমার পাওয়া যায়। তাহলে খনিজ সম্পদ একবার তুমি 4টে যে বললাম সেই 4টে সম্পদে কি কি পাওয়া যায় তুমি একবার দেখে নেবে। আসলে শিল্প। নীল নদের তীরবর্তী অঞ্চলে সুলভ দক্ষ শ্রমিক, উর্বর পলিমাটিতে কৃষিজ ফসলের সহজলভ্যতা, তারপর জলপথে পরিবহন মাধ্যম এবং অর্থনৈতিক উন্নতির জন্য যে শিল্পগুলো গড়ে উঠেছে তেমন অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ। শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বস্ত্রবায়ন শিল্প 1, 2 নম্বর হচ্ছে পশম শিল্প, 3 নম্বর হচ্ছে সিমেন্ট শিল্প। তাহলে শিল্পের মধ্যে বস্ত্রবায়ন, পশম আর সিমেন্ট শিল্প ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য নীলনদ অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছে। এবার মোট জনসংখ্যা নীলনদে হচ্ছে বেশিরভাগ লোক বসবাস করে বদ্বীপ অঞ্চল। বদ্বীপ অঞ্চলটা বেশি হচ্ছে মিশরে।
মিশরের প্রায় 80% লোক এই মিশরের নীল নদের বদ্বীপ অঞ্চলে লোকজনকে হচ্ছে বসবাস করে। আর তাহলে বাকি 20% যে মরুদ্যানকে কেন্দ্র করে মরুদ্যানের পার্শ্ববর্তী অঞ্চলে কি হয় লোকজন বসবাস করে। এবং কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য এই অঞ্চলের শহর। এবং কায়রো হচ্ছে মিশরের রাজধানী এবং আলেকজান্দ্রিয়া হচ্ছে একটি প্রাচীনতম শহর। তাহলে কায়রো হচ্ছে মিশরের রাজধানী আর আলেকজান্দ্রিয়া অন্যতম একটি প্রাচীন বাণিজ্যিক শহর।